নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী উত্তাপ অনেকটা প্রশমিত হয়েছে। নির্বাচনের ফলাফল বেরিয়েছে। ভারতবর্ষের সরকার কে গড়ছে, কে প্রধানমন্ত্রী হবেন, সেখানে নীতিশ আর চন্দ্রবাবু নাইডু অনেকটা প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। তারা সরকারে যাবেন না, সরকারের ভেতরে থাকবেন। কটা মন্ত্রিত্ব নেবেন, কটা ফুল মিনিস্টার, কটা হাফ মিনিস্টার নেবেন, স্পিকারের পদে যাবেন কিনা উল্টো দিকে ইন্ডিজোট বৈঠকে বসছেন। তারা সরকার গড়ার লক্ষ্য থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। এইসব নিয়ে যখন বাংলার ভারতবর্ষের রাজনীতিতে আলোচনা চলছে, চর্চা চলছে, সেই সময় কিন্তু আমরা বাংলার বার্তা থেকে একটু মুখটা ফিরিয়ে নিয়েছি অন্যদিকে। সেটা হচ্ছে এই বাংলার তথাকথিত সংবাদ মাধ্যমের ভূমিকাটা কী রয়েছে এই মুহূর্তে। দেখুন, একটা নির্বাচনে কেউ জেতে কেউ হারে, কিন্তু সংবাদ মাধ্যম যখন ডিস্টর্টেড নিউজ অর্থাৎ অসত্য সংবাদ পরিবেশন করেন, তখন সেই সংবাদ মাধ্যমের পেছনে থাকে একটা নির্দিষ্ট লক্ষ্য, ইন্টেনশন। আপনি সংবাদ ভুল করে পরিবেশন করলে, সংবাদের তথ্য ভুল হলে পরের দিন আপনি ক্ষমা চেয়ে নিতে পারবেন, কিন্তু সংবাদকে যদি আপনি বিকৃত করেন তাহলে তার পেছনে লুকিয়ে থাকে একটা 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 অন্তর্নিহিত লক্ষ্য, এবং সেই লক্ষ্যর দ্বারা ধাবিত হয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার বেশ কিছু সংবাদ মাধ্যমে নতুন করে কিছু ভূমিকা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। যেমন ধরুন, আনন্দবাজার পত্রিকা নিয়ে আজকে আপনাদের কাছে কথা বলতে এসেছি, কিন্তু সেই কথা বলার আগে আরও একটা তথ্য এই মুহূর্তে বাংলা বার্তার দর্শকদের পরিষ্কারভাবে বলে দিই। সেটা যে এই নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। এ কথাটা সত্য যে বিজেপির কাঙ্ক্ষিত লক্ষ্যে বিজেপি পৌঁছতে পারেনি। এক্সিট পোল না হলে এই ধরনের ভরাডুবি শব্দটা অনেকেই হয়তো ব্যবহার করতেন না। বিজেপি পেয়েছে 12টা, গতবার ছিল 18টা, এবারে পেয়েছে 12টা, তার 6টা সিট কমে গেছে। তৃণমূল কংগ্রেসের গতবার ছিল 22টা, তাদের 7টা সিট বেড়েছে, 29-এ গিয়ে পৌঁছেছে। কংগ্রেসের 1টি সিট কমে 1-এ দাঁড়িয়েছে, সিপিএম কোনো সিট পায়নি। এই তো হচ্ছে মূল তথ্য। কিন্তু এমন একটা ইমপ্রেশন তৈরি করার চেষ্টা হয়েছে ভরাডুবি হয়েছে। বাস্তব কি ভরাডুবিটা হয়েছে? হ্যাঁ, কাঙ্ক্ষিত লক্ষ্যে বিজেপি পৌঁছতে পারেনি। 30টা চেষ্টা করেছিল, 27, 28, 26, 25 বিভিন্ন প্রিপোল সার্ভে, এক্সিট পোল সার্ভেতে সেই রিপোর্টটা বেরিয়েছিল, সেটাতে পৌঁছতে পারেনি। তারা 12তে নেমে গেছে। ফলত স্বাভাবিকভাবে সেখানে একটা ডিজাস্টার কথা বলার একটা স্কোপ এসে গেছে, এটা ঘটনা। কিন্তু বাস্তবে বিজেপি এই পশ্চিমবঙ্গে কত ভোট পেয়েছে, তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গে কত ভোট পেয়েছে, একটু চোখ বুলিয়ে নি। 2019-এর আবার 2021-এ যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে 2,80,00,000 মানুষের সমর্থন পেয়েছিল। আবার বলছি, 2,80,00,000 মানুষের সমর্থন পেয়েছিল তৃণমূল কংগ্রেস 2021-এর বিধানসভা নির্বাচনে। এবারে কত পেয়েছে? এবারে তৃণমূল কংগ্রেস পেয়েছে 2,71,94,441, অর্থাৎ প্রায় 9 লক্ষ ভোট কম পেয়েছে। ভালো করে খেয়াল করুন, যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে, সেই তৃণমূল কংগ্রেস গতবার 2,80,00,000 মানুষের সমর্থন পেয়েছিল বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। এবারে লোকসভার ক্ষেত্রে সেই সমর্থনটা 9 লক্ষ কমে দাঁড়িয়েছে। সংখ্যাটা হচ্ছে 2,71,94,441। আর বিজেপি গতবার কত পেয়েছিল? 2,28,00,000। 2,28,00,000 ভোটের সমর্থন, 28 লক্ষ প্লাস ভোটারের সমর্থন পেয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে। এবারে লোকসভা নির্বাচনে বিজেপির সমর্থনটা কিছুটা কমে দাঁড়িয়েছে 2,29,95,609। 2,29,95,609, অর্থাৎ কতটা কমেছে? এক কোটি মতো কমেছে। মাফ করবেন, 1 লাখ মতো ভোটারের সমর্থন কমেছে। তৃণমূল কংগ্রেসের কিন্তু 9 লাখের মতো ভোটারের সমর্থন কমেছে। এবারের যে নির্বাচনী ফলাফল বেরিয়েছে, আমি সেই রিপোর্টটা পেশ করলাম। জনমানুষের এমন একটা ধারণা হয়েছে বিজেপি বোধহয় প্রচুর ভোট কম পেয়েছে। না, বিজেপি গতবারের থেকে বিধানসভা নির্বাচনের নিরিখে 1 লক্ষ ভোট কম পেয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচন নিরিখে 9 লক্ষ ভোট কম পেয়েছে, সব মিলিয়ে। এই তথ্যটা দিয়ে আমি মূল বিষয়ে যেটা যাব, সেটা হচ্ছে, দেখুন, সংবাদ মাধ্যমের ভূমিকা। আমরা ডিজিটাল মাধ্যমে কাজ করি, আমরা পোর্টালে কাজ করি, আমরা লেখালেখি করি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু যারা সংবাদপত্র, দায়িত্বশীল সংবাদপত্র, সবথেকে এগিয়ে থাকা সংবাদপত্র, যে সংবাদপত্র না পড়লে আপনি পিছিয়ে পড়তে পারেন, সেই সংবাদপত্র যখন তাদের দায়িত্ব অন্যভাবে পালন করেন, তার অন্তর্নিহিত একটা লক্ষ্য পূরণের জন্য, তখন মনে হয় আপনাদের একটু চোখে আঙুল দিয়ে চিনিয়ে দেওয়া দরকার। দেখুন, বর্তমানে এই সময় আজকাল প্রতিদিন এইসব সংবাদপত্রগুলোর কাছে মানুষের কোনো এক্সপেকটেশন নেই। বর্তমান পত্রিকা প্র্যাকটিক্যালি তৃণমূল বকলমে কিনে নিয়েছে, তার মালিকানার মধ্যেও তাদের বিভিন্নভাবে ঢুকে পড়েছে। সে তথ্য আমার হাতে আছে, অন্য কোনো দিন জানাবো। এই সময় পত্রিকা এখন ভাইপোর কোম্পানি হয়ে গেছে, আপনারা জানেন। ভাইপোর লোকজনকে দিয়ে এই সময় কাগজটা কিনে নিয়েছেন। এই সময় পত্রিকা চলে না, 40-50 হাজার কাগজ ছাপতেন, কিন্তু সেটাও ফ্রিতে ডিস্ট্রিবিউট করতে হতো বেশিরভাগ ক্ষেত্রে, কিছু কাগজ বিক্রি হতো। আজকাল প্রতিদিন এই কাগজগুলোর নাম করাটাই অন্যায় হবে, কেন কাগজগুলো সবটাই যে কাগজটা ছাপে তারা কমপ্লিমেন্টারি কপি ছাপে, এটা সবাই জানে, আমি নতুন করে বলতে চাই না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আনন্দবাজার পত্রিকা
যদিও সার্কুলেশন অনেক কমে গেছে ডিজিটাল মাধ্যম এসে যাওয়ার পর, ইলেকট্রনিক্স মাধ্যম শক্তিশালী হওয়ার পর। সেই আনন্দবাজার পত্রিকা একসময় 13-14 লক্ষ সার্কুলেশন ছিল। শুনেছি লোকমুখে তাদের প্রচার বিভাগের লোকজনের কাছে 5-6 লাখের সার্কুলেশনটা নেমে গেছে। কিন্তু সেই সংবাদপত্র যখন তথ্য বিকৃত করে তখন আমার মনে হয়েছে বাংলার মানুষকে নির্দিষ্টভাবে সেগুলো তুলে ধরে একটু চিনিয়ে দেওয়া দরকার। দেখুন, এই নির্বাচনকে কেন্দ্র করে আনন্দবাজারের ভূমিকা হঠাৎ তৃতীয় ফেজের পর থেকে পরিবর্তন হয়েছিল। প্রচুর তথ্য নিয়ে আমি কথাও বলেছি, আমি আমার কাছে রেখেওছি রেকর্ডগুলো, আমি আপনাদের দেখাবো। গতকাল আমি দেখলাম আনন্দবাজার পত্রিকা যেদিনকে এই রায় বেরোলো ভারতবর্ষের লোকসভা নির্বাচনে, 543টা কেন্দ্রের নির্বাচনে, তারপর আজকের গতকালের সংবাদপত্রে দেখলাম, গত পরশুদিন রায় বেরোনোর পর গতকালের সংবাদপত্রে দেখলাম যে নরেন্দ্র মোদী হচ্ছেন হিটলার। এডিটোরিয়াল পেজের পোস্ট এডিটে জনৈক সুমিত মিত্রকে দিয়ে লেখানো হয়েছে। এগুলো লেখানো হয় যে আপনি লিখুন যে নরেন্দ্র মোদী হচ্ছেন হিটলার, আধুনিক হিটলার। জার্মানিতে যেমন হিটলার ছিলেন, ভারতবর্ষের নরেন্দ্র মোদী। যে মানুষটা সদ্য নির্বাচিত হয়েছে, যে মানুষটা সর্বাধিক আসন পাওয়া দলের, 242টা আসন পাওয়া দলের, যিনি মুখ এবং প্রধানমন্ত্রীত্বের চেয়ারে যাচ্ছেন গত 10 বছর ধরে ভারতবর্ষ শাসন করার, সেই মানুষটাকে আনন্দবাজার পত্রিকা পোস্ট এডিটে 4র্থ পৃষ্ঠায় বড় করে লিখছেন যে ইনি হচ্ছেন জার্মানির হিটলার। অর্থাৎ ভারতবর্ষের শাসন আছে জার্মানির হিটলার যদি হয়, তাকে যদি মানুষ নির্বাচিত করে, তাহলে মানুষ ভুল করছে, আনন্দবাজার বলতে চাইছে, তো থাক, সেটা তাদের আনন্দবাজারের চিন্তা, মানুষ ভুল করছে কথাটা বলে। আমি যে জায়গাটা দেখাবো যে কী ধরনের নোংরামি এই সংবাদপত্র গোষ্ঠীটা শুরু করেছে, আমি একটা রিপোর্ট তুলে স্পেসিফিক তথ্য দিয়ে একদম ডকুমেন্ট এভিডেন্স দিয়ে আপনাদের কাছে প্রমাণ করবো কীভাবে নোংরামি করছে। আমি 5ম পৃষ্ঠায় গতকাল আনন্দবাজার পত্রিকাটা রিপোর্ট বেরিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে, যেখানে হেডলাইন দিয়েছে, আমি একটু পড়ে শোনাই আপনাদের কাছে। কোনো ক্রমে গড় রক্ষা শুভেন্দুর। কোনো ক্রমে, ভালো করে শব্দবন্ধটা যদি আপনি বাংলা সামান্য জানেন, কোনো ক্রমে মানেটা কী দাঁড়ায়। যখন কোনো একজন 2000, 3000, 5000, 1000 ভোটে যখন কোনো একটা আসন নির্বাচিত হন, জেতেন, তখন সেটাকে কোনো ক্রমে শব্দ বলা যায়। এমনকি 10,000 ভোটে জিতলেও সেটাকে আপনি কোনো ক্রমে বলতে পারেন। এখানে পূর্ব মেদিনীপুরে 2টি আসন আছে, আপনারা জানেন। একটি আসন হচ্ছে কাঁথি, আর একটা আসন হচ্ছে তমলুক। সেই কাঁথি এবং তমলুকে যে দুজন প্রার্থী নির্বাচিত হয়েছেন, জানেন যে শুভেন্দু অধিকারীর ভাই সোমেন্দু অধিকারী কাঁথি থেকে নির্বাচিত হয়েছেন, আর তমলুক থেকে নির্বাচিত হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। কত ভোটে নির্বাচিত হয়েছেন আমি সেই ব্যাপারে আসছি, কিন্তু আনন্দবাজার পত্রিকা কি রিপোর্টটা পেশ করেছে আমি আপনাদের কাছে একটু শোনাই, একটু পড়ে শোনালে আপনাদের কাছে স্পষ্ট হবে। যারা পড়েছেন তারা তো বুঝতেই পারছেন, কিন্তু যারা পড়েননি আমি তাদের পড়ে শোনাই। কোনো ক্রমে গড় রক্ষা শুভেন্দুর করে দিনের শেষে হাতে রইল নিজের জেলা। দিনের শেষে হাতে রইল নিজের জেলা, অর্থাৎ 12টার মধ্যে এই দুটো রয়েছে, বাকি 10টা মানে গেছে, যেতেনি, এরকম একটা ইমপ্রেশন তৈরি করে হেডলাইন কী করছেন এবং তারপর কি লিখছেন একটু শুনুন। জনৈক কেশব মান্নাকে দিয়ে লেখানো হয়েছে এবং তার কপি ওইখানে ঈশানী দত্ত রায়রা এসে পোস্ট এডিটোরিয়াল আবার চেঞ্জ করেন, বয়ান চেঞ্জ করেন, করে কীভাবে রিপোর্টটাকে পেশ করা হচ্ছে। নবান্নকে কালীঘাটকে তেল মারা কীভাবে শুরু হয়ে গেছে জেনে রাখুন, আমি রিপোর্টটা একটু পড়ে শোনাই। দিনের শেষে হাতে রইল নিজের জেলা। এবার লোকসভার লড়াইয়ে বঙ্গ বিজেপির সেনাপতি ছিলেন শুভেন্দু অধিকারী। তবে রাজ্য জুড়েই ডুবেছে পদ্ম। আমি আপনাদের পড়ে শোনালাম 2,29,00,000 ভোট পাওয়াও রাজ্য জুড়ে ডুবেছে পদ্ম, মেনে নিলাম, কেন আসনের সংখ্যা কম, 2,29,00,000 ভোট পাওয়ার পর রাজ্য জুড়েই ডুবেছে পদ্ম। শুধু নিজের জেলা পূর্ব মেদিনীপুরে 2টি লোকসভা আসন কাঁথি ও তমলুকে পদ্ম ফুটিয়ে কোনো রকমে মুখ রক্ষা করেছেন রাজ্যের বিরোধী দলের নেতা। আমি বলছি, প্রিকনসিভড একটা চিন্তা ভাবনা নিয়ে যখন একটি সংবাদপত্র চলে, এই ঈশানী দত্ত রায়রা, অরূপ সরকাররা, অভিক সরকার নন, অভিক সরকার যখন আনন্দবাজারের সম্পাদক ছিলেন তখন এই ক্ষুদ্র মানসিকতা মস্তিষ্ক নিয়ে কিন্তু প্রতিষ্ঠানটা চালাতেন না। দেবাশিস ভট্টাচার্য রিটায়ারমেন্টের পর বসে আছেন, 65 বছর হয়ে গেছে, শুধু কালীঘাটকে তেল দেওয়ার জন্য তাকে সাংবাদিককে ওখানে বসিয়ে রেখেছে। আমি বলছি, আমি আনন্দবাজারের ভেতরটা জানি, কারণ আনন্দবাজার আমার দ্বিতীয় হোম, সেকেন্ড হোম। আমি বিজ্ঞাপন দপ্তরে ঝাড়ু দেওয়ার কাজ করতাম 3 দশক, 30 বছর। 2016 সালে স্বেচ্ছায় চাকরি ছেড়ে নিজস্ব জগতে চলে এসেছি। আমি খুব ভালোভাবে জানি প্রতিষ্ঠান সম্বন্ধে কেউ কিছু বললে খারাপ লাগে, কিন্তু তার সম্বন্ধে চিনিয়ে দিতে গেলে, যখন চিনিয়ে দিতে হয় এবার, তখন আমার নিজের বুকেও যন্ত্রণা হয়। সেকেন্ড হোম যাকে বলতাম, কিন্তু সেই সাংবাদিকতা এখন মামা মাসিদের হাতে পৌঁছে গেছে। মাসিমারা মামারা সংবাদপত্র চালান, তার জন্য এই রিপোর্টটাকে কীভাবে ডিস্টর্টেড করা হচ্ছে আমি একটু পড়ে শোনাই। তৃণমূল ছেড়ে শুভেন্দু বিজেপিতে আসার পর কাঁথির অধিকারীদের গড় পূর্ব মেদিনীপুরে শক্তি বেড়েছে গেরুয়া শিবিরের। গত বিধানসভা নির্বাচন ও পঞ্চায়েত ভোটেও বিজেপি এই জেলায় দাগ কেটেছিল। তবে এবার কাঁথি ও তমলুক 2টি লোকসভায় পদ্ম ফুটলেও জয়ের ব্যবধান ঢের কমেছে। কে লিখছেন? আনন্দবাজার। ভালো, জয়ের ব্যবধান ঢের কমেছে, লিখছে আনন্দবাজার।
এদিন রাতে শেষ পর্যন্ত 47,754 ভোটে কাঁথি লোকসভায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অধিকারী বাড়ি ছোট ছেলে সৌমেন্দু অধিকারী। আর পদ্মপ্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার জয়ের ব্যবধান 77,733 ভোট। এগুলো লিখেই হেডলাইন করেছেন কোনো ক্রমে গড় রক্ষা শুভেন্দু। আমি আজকে এই বিষয়টা নিয়ে কেন এলাম জানেন তো? একটু তথ্যগুলো আপনাদের কাছে একটু ঘাঁটি, তাহলেই আপনাদের কাছে পরিষ্কার হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই হারটাকে ভেঙে নিতে পারেননি। মানে মমতার কণ্ঠ এবং আনন্দবাজারের কণ্ঠ একরকম। মমতা কী বলেছেন গত পরশুদিন প্রেস কনফারেন্স করে বলেছেন যে কাঁথিতে তৃণমূলই জিতেছে। মানে আপনি ভাবুন, 45,754 ভোটে জেতা একজন প্রার্থীর পরও তারপরে মমতা বলছেন প্রেসের সামনে কাঁথিতে অবশ্য তৃণমূলই জিতেছে, আর তৃণমূলকে আর তমলুকে পুনর্গণনা হলে তারাই জিতবেন। অর্থাৎ 77,733 ভোটে জেতা তমলুক পুনর্গণনা হলে তৃণমূলই জিতবে। অর্থাৎ ওই নন্দীগ্রামের কারেন্ট নিবিয়ে 1956 ভোটে আমি হেরেছি, ওটা জোর করে আমাকে হারানো হয়েছে। এখানেও আবার কাঁথি নিয়ে সেই শুরু করলেন, যেটা 45,754 ভোটে জেতা সিট, সেটা পরিষ্কার বলছেন ওটা তৃণমূলই জিতেছে। আর তমলুক পুনর্গণনা হলে যেটা 77,733 ভোটে 733 ভোটে জিতেছে, তো সেটাও পুনর্গণনা হলে তৃণমূল কংগ্রেসই জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বোঝেন তো, ভোট পেতে পারেন কিন্তু তার কথা বিশ্বাস তার দলের লোকেরাও করে না। কিন্তু মুশকিল হচ্ছে তিনি বলেছেন, আর যেহেতু তিনি বলেছেন এখন আনন্দবাজারকে হেডলাইন করতে হচ্ছে কোনো ক্রমে গড় রক্ষা শুভেন্দুর। আমি এই জায়গাটা খুব পয়েন্ট আউট করছি, কোনো ক্রমে গড় রক্ষা শুভেন্দুর। মমতা যেহেতু বলেছেন কাঁথি তৃণমূল ওই 45,000-এ জেতেনি, 77,000 ওটা পুনর্গণনা হলে তৃণমূলই পেয়ে যাবে, যেহেতু খাইয়ে দিয়েছেন। এখন মমতা যখন এইসব কথা বলেন, মমতা আমি মাঝে মাঝে বলি রাত 12টার সময় যদি উঠে বলেন যে এখন দুপুর 12টা, তৃণমূল কংগ্রেসের উপভোক্তা শ্রেণী যারা করে কমে 100, 200, 300 টাকা তোলাবাজ বাহিনী আছে, তারা বলে হ্যাঁ দিদি এখন দুপুর 12টা, রাত 12টা বলবে। আনন্দবাজারের অবস্থাও সেই জায়গায় গিয়ে পৌঁছেছে। আনন্দবাজার এখন মমতা যা বলবেন তার এক কাঠি বাড়িয়ে সেটাকে একটু প্রেজেন্ট করবেন সেইভাবে। সেই জন্য আনন্দবাজার হেডলাইন দিলেন কোনো ক্রমে গড় রক্ষা শুভেন্দু। সকালবেলা আনন্দবাজার পড়বেন মমতা দি, এবং পড়ার সময় বলে আহারে আনন্দবাজার বড় ভালো হেডলাইন করেছে, আরে ওর বিজ্ঞাপনের টাকাগুলো মিটিয়ে দেয়, যে বিজ্ঞাপনগুলো পাস আর একটু বিজ্ঞাপন বেশি করে দেয়। এই তো গিভ অ্যান্ড টেক পলিসিতে একটা এডিটোরিয়াল মানে একটা সংবাদ মাধ্যম চলছে। আমি আনন্দবাজারের এই রিপোর্টটার পাশাপাশি আমি আপনাদের ছোট্ট করে একটু রিপোর্টটা দেবো। আমি প্রথমে কাঁথি নিয়ে রিপোর্টটা দিই যে কাঁথিতে আসলে ঘটনাটা কী হচ্ছে। এবং কাঁথিতে 2019 একটা ঘটনা, শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাঁড়িয়েছেন, তিনি 7,11,872 ভোট পেয়েছিলেন। 7,11,872 ভোট পেয়েছেন, হারিয়েছেন বিজেপির দেবাশিস সামন্তকে, যিনি 6,76,749 ভোট পেয়েছিলেন। মার্জিন ছিল, অর্থাৎ শিশিরবাবুর মার্জিন ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে 1,11,668, 1,11,668 ভোটে 2019-এ শিশিরবাবু তৃণমূলের প্রার্থী হিসেবে সেখান থেকে জয়ী হয়েছিলেন, জিতেছিলেন 1,11,668। এবারে তাঁর ছেলে সৌমেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, কিন্তু তার আগে 2020-তে শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করেন, পরবর্তীকালে সেই সঙ্গে সৌমেন্দুও জয়েন করেন। তিনি বিজেপিতে সরাসরি জয়েন করেন। বিজেপিতে জয়েন করার পর স্বাভাবিকভাবে একটা ঘটনা যদি আমি ধরে নিই, যেহেতু শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে এসছেন, তাহলে তৃণমূলের সব ভোটারদের নিয়ে চলে এসছেন, এটা তো হয় না। যেটা হয় সেটা হচ্ছে সাংগঠনিকভাবে কর্মীদের মধ্যে ফাটল ধরানো হয়, সাংগঠনিকভাবে কর্মীদের বেশ কিছুটা এপাশ থেকে ওপাশে নিয়ে আসা হয়, ঘটনাগুলো ঘটে, এবং তাতে সাংগঠনিক শক্তি বৃদ্ধিটা করা হয়, এবং শক্তি বৃদ্ধিটা করার ফলে তার একটা রেজাল্ট পাওয়া যায়। এক্ষেত্রে দেখুন, মানে আমি যেটা আনন্দবাজারের রেফারেন্সটা কেন দিলাম আজকে আপনাকে বলি। সৌমেন্দু অধিকারী এবারে কত ভোট পেয়েছেন 2024-এ বিজেপির প্রার্থী হিসেবে? খেয়াল করুন, 7,63,195, 7,63,195। অর্থাৎ শিশিরবাবু পেয়েছিলেন 7,11,872, তার থেকেও প্রায়, আমি বলছি প্রায় 52,000 ভোট বাড়িয়েছেন। মানে শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসে যে ভোটটা পেতেন তার থেকেও 52,000 ভোট বাড়িয়ে বিজেপির প্রার্থী হিসেবে সৌমেন্দু অধিকারী জিতেছেন 45,000 সামথিং মার্জিনে। পার্সেন্টেজ সারা পশ্চিমবঙ্গে যখন বিজেপির, আমি বলছি যেখানে মার্জিন বিজেপি যেখানে সারা পশ্চিমবঙ্গে 38.7% ভোট পেয়েছে, সেইখানে সৌমেন্দু অধিকারী কাঁথিতে পেয়েছেন 49.85%, 49.85% ভোট পেয়েছেন। সৌমেন্দু ভোট বাড়িয়েছেন 51,323। আনন্দবাজারের ব্যাখ্যায় যেটা আপনাকে বললাম, কোনো ক্রমে গড় রক্ষা শুভেন্দুর বলছেন না, একজন প্রার্থী 51,323 তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে শিশিরবাবু যা পেয়েছেন তার থেকে বাড়িয়েছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস থেকে শুভেন্দুবাবু বিজেপিতে এসছেন, কিন্তু সব ভোটারদের তো সঙ্গে নিয়ে আসেনি, এটা তো হয়ও না কখনো। কিন্তু ঘটনাটা হচ্ছে তা সত্ত্বেও 1,11,668 মার্জিনটাকে প্রথমে তৃণমূল কংগ্রেস
প্রার্থী হিসেবে শিশিরবাবু জিতেছিলেন, 1,11,668 পেয়েছিলেন। সেই মার্জিনকে জিরোতে নিয়ে আসতে হয়েছে, অর্থাৎ 1,11,668টা ব্যালেন্স করেছে বিজেপির সঙ্গে। তারপরে সোমেন্দুবাবু সেই ভোটের সঙ্গে আরও 45,000 মার্জিন বাড়িয়ে শেষ পর্যন্ত 47,754 ভোটে জিতেছেন। একজন তৃণমূলের প্রার্থী, শিশিরবাবু তো তৃণমূলের প্রার্থী ছিলেন, সেই তৃণমূলের প্রার্থী যে ভোটে জিতেছিলেন, এবারও তার বিরুদ্ধে, সোমেন্দুবাবুর বিরুদ্ধে উত্তম বারিক দাঁড়িয়েছিলেন। সেইটা যদি বেস লাইন ধরি, তাহলে উত্তম বারিকের মার্জিন ছিল 1,11,668 হওয়া উচিত ছিল। সেটা প্রথমে জিরোতে নামিয়েছেন সোমেন্দুবাবু, তারপর তার সঙ্গে যোগ করেছেন 47,754। তাহলে চিন্তা করে দেখুন, মানে কি 1,60,000 মার্জিন বাড়িয়েছেন সোমেন্দু অধিকারী, অর্থাৎ তৃণমূল প্রার্থীর থেকে ভোটটাকে জিরোতে নামিয়ে তারপরে 47,754 ভোটে জিতেছেন। সেইটাকে কোনো ক্রমে গড় রক্ষা শুভেন্দুর, বলছে কি আনন্দবাজার। আমি বলছি চিনে রাখুন, চিনে রাখুন, মাথাটা একদম মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এবিপি অনলাইনে পোর্টালে যদি আপনারা অনিন্দ জানার ভিডিও কোনো দিন দেখেন, গতকাল দেখছিলাম, সেইটা দেখতে গিয়ে আমি ভাবছিলাম যে সেখানে কোনো নানান কায়দায় নানান স্টাইলে একে তোল্লাই দেওয়া হয়েছে। কাকে তোল্লাই দেওয়া হয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোল্লাই দেওয়া হয়েছে। প্রায় 7 লক্ষর ওপর মার্জিনে জেতা, 7 লক্ষর ওপর মার্জিনে জেতা একজন লোক সুষ্ঠুভাবে জিতেছেন। অত বড়, ওটা জালিয়াতির জেতা। সেই জালিয়াতির জেতাকে গ্ল্যামারাইজ করছেন অনিন্দ জানা, নানান কায়দা খুব স্টাইলে গ্ল্যামারাইজ করছেন। আনন্দবাজারেও দেখবেন এখন স্টাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরা হবে। 7 লক্ষ ভোটে জেতা তো যে বড় জালিয়াতি। বাংলার মানুষের এই অবস্থা হয়েছে নাকি? একটা কেন্দ্রে 7 লক্ষ ভোটে কাউকে জেতাবেন? তো অভিষেক জিতেছেন ঠিক আছে, জালিয়াতি করে জিতেছেন। আনন্দবাজার বড় ফ্রন্ট পেজে হেডলাইন হওয়া উচিত ছিল। কীভাবে 7 লক্ষ ভোটের মার্জিনটা হয় ব্যাখ্যা করুন। আমি প্রশ্নটা করছি আপনাদের কাছে চিনিয়ে দেওয়ার জন্য। এই সংবাদ মাধ্যম এখন এই নোংরা রোলটা প্লে করবে। অনিন্দ জানা এবিপি অনলাইনে এই নোংরা রোলটা প্লে করছেন, সেটা নিয়ে আমি একটা প্রতিবেদন করবো। কিন্তু আজকে আমি আনন্দবাজারকে নিয়ে এত কথা বলছি এই কারণে, যে মানুষটা 49.85% ভোট পেয়েছেন, যে মানুষটা সারা রাজ্যে বিজেপি 38.71% ভোট পায়, সেটাতে 49.85% নিয়ে গেছেন। গতবারের থেকে 51,323 মার্জিন বাড়িয়েছেন। শুধু না, গতবারের মার্জিন 1,11,668 তৃণমূল জিতেছিল, সেইটাকে জিরোতে নামিয়ে তারপরে অ্যাড করেছেন 47,754। সেই কেন্দ্রটা নিয়ে নাকি কি বলছেন, কোনো ক্রমে গড় রক্ষা শুভেন্দুর। আমি আর কী বলবো বলুন, আমি চিনিয়ে রাখুন, কোনো ক্রমে নয়। যে মানুষটা প্রায় 1,60,000 মার্জিন, তৃণমূল কংগ্রেসের মার্জিন কমিয়ে বিজেপির মার্জিন বাড়িয়েছেন 47,754, 1,60,000 প্র্যাকটিক্যালি ডিফারেন্স তৈরি করেছেন। সেইটাকে বিকৃত করে, তথ্য বিক্রি করে, সাধারণ মানুষ তো এত তথ্য ঘাঁটবে না আমরা যা ঘাঁটছি। সাধারণ মানুষের সত্যি তো শুভেন্দুবাবু কোনো রকমে গড় রক্ষা করেছেন। যে লোকটা তার ভাই কাঁথিতে 1,60,000 মার্জিন, মানে 1,11,000 মার্জিন মেকআপ করে 47,754 মার্জিন করলেন, যেটা 1,60,000 ইকুয়াল গিয়ে দাঁড়ায়, সেইটাকে লঘু করার জন্য, মিনিমাইজ করার জন্য, যে মমতার কণ্ঠ শুনেছিলেন না, কাঁথিতে ওরা জেতেনি, ও রিকাউন্টিং হলে আমরা জিতে যাবো, এরকম বলেছেন। ঠিক সেই স্টাইলে আনন্দবাজার খেলছে। আমি শুধু চিনিয়ে দেওয়ার জন্য এই তথ্যটা দিলাম। এবার আসুন আমি মূল যে জায়গাটা যাই, তমলুকে একটু যাই। তমলুকে কে দাঁড়িয়েছেন জানেন? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দাঁড়িয়েছেন। অভিষেক পাঠিয়েছেন ওখানে দেবাংশুকে, এবং ঘটনা হচ্ছে যে দেবাংশু কত ভোটে হেরেছেন, সেটা হচ্ছে বাস্তব ঘটনা হচ্ছে 77,733। আমি তমলুকে আপনাদের একটু রেফারেন্স হিসেবে বলি, আমি তথ্য ছাড়া কথা বলি না, তথ্য ঘেঁটে কথা বলি, হাতে প্রমাণ নিয়ে আপনাদের কাছে কথা বলি। আনন্দবাজার এই নোংরামিটা একটু চিহ্নিত করে রাখুন। আমি বলছি, যারা পাঠক, আপনি তৃণমূল হতে পারেন, আপনি সিপিএম হতে পারেন, আপনি কংগ্রেস হতে পারেন, আপনি বিজেপি হতে পারেন, আপনি কোনো দলকে ভোট দেন না, নোটার ভোটার হতে পারেন, কিন্তু একটা সংবাদপত্র প্রতিষ্ঠান, শতবর্ষ প্রাচীন প্রতিষ্ঠান চালাতে পারেন, তার মামা মাসি মেশোরা চালাতে পারেন, কিন্তু শুধু কালীঘাটকে তেল দেওয়ার জন্য মানুষকে সংবাদে কীভাবে ডিস্টর্ট করে বিকৃত করে, এটা একটা জলযন্ত্র প্রমাণ। তমলুক নিয়ে বলি। তমলুকে গত বছর দিব্যেন্দু অধিকারী ভোট পেয়েছিলেন কত? 7,24,043 ভোট, 7,24,043 ভোট, 43টা ভোট পেয়েছেন। গত বছর দিব্যেন্দু অধিকারী সিদ্ধার্থ শঙ্কর নস্কর, যিনি বিজেপির প্রার্থী ছিলেন, তাঁকে হারিয়েছিলেন 1,90,165। 1,90,165 ভোটে দিব্যেন্দু অধিকারী তমলুক আসনে জিতেছিলেন তৃণমূল প্রার্থী হিসেবে, মনে রাখুন। এবার দিব্যেন্দু অধিকারীর পরিবর্তে এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তমলুকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। সেই তমলুকে অভিজিৎ বাবু এবারে যে ভোটটা পেয়েছেন 7,65,584, 7,65,584, অর্থাৎ গতবারে দিব্যেন্দুবাবু তৃণমূলের প্রার্থী হিসেবে যা পেয়েছিল তার থেকেও প্রায় 50,000 ভোট বাড়িয়েছেন। এক, দ্বিতীয়ত হচ্ছেন যে গতবার বিজেপির যে প্রার্থী 1,90,000 ভোটে হেরেছিলেন, তার মানে ডেফিসিট ছিল বিজেপির 1,90,000। এবারে সেইখানে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে দাঁড়াতে গিয়ে প্রথমে ওই 1,90,000কে নিউট্রালাইজ করতে হয়েছে,
অর্থাৎ জিরোতে নামাতে হয়েছে। একটা সাধারণ যুক্তিমনস্ক মনে আপনি বিশ্লেষণ করুন যে ধরুন আমি একটা প্রার্থী ছিলাম, মানে আমি একটা প্রার্থী হিসেবে 1,90,000 ভোটে জিতেছিলাম একটা অন্য দলেরও। এবার আমি দাঁড়াইনি বিজেপির হয়ে, কাউন্টারে যে উল্টো দিকে যিনি দাঁড়িয়েছেন, যিনি 1,90,000 ভোটে হেরেছিলেন, তাঁর জায়গায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দাঁড়িয়েছেন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দাঁড়িয়েছেন। তাকে ওই 1,90,000টাকে মিনিমাইজ করতে জিরোতে নামাতে হয়েছে। নামিয়ে তারপরে তিনি জিতছেন কত? 77,733 মার্জিনে। অর্থাৎ 1,90,000-এর সঙ্গে 77,733কে যোগ করুন, প্রায় 2,63,000। মানে একটা মানুষ 2 লক্ষ প্র্যাকটিক্যালি তৃণমূলের মার্জিনটাকে জিরোতে নামিয়ে তারপরে 77,733-এ তাকে উঠতে হয়েছে। মানে ডিফারেন্স হচ্ছে 2,63,000। আর এই 2,63,000-এর মার্জিনকে আনন্দবাজার কী লিখছে? কোনো ক্রমে গড়রক্ষা শুভেন্দু। 2,63,000 মার্জিনটা 77,733-এর হতে পারে, কিন্তু প্রশ্নটা আমার অন্য জায়গায়। আমি এই প্রশ্নটা করতে চাইছি আপনারা যারা পাঠক, দর্শক, আপনারা যারা ডিজিটাল মাধ্যমে দেখেন, আনন্দবাজারের পত্রিকারও কেউ কেউ পাঠক, আমি তাঁদের কাছে বলছি 1,90,000 ভোটে সেটা জেতা তৃণমূলের সিটটাকে জিরোতে ব্যালেন্সে নামিয়ে তারপরে 77,733-এ লিড করার পর যখন আপনি হেডলাইন দেখেন কোনো ক্রমে গড়রক্ষা শুভেন্দুর, তখন কি মনে হয় সংবাদপত্রে যে 5 টাকা দিয়ে কিনেছেন সেটাও আপনার জলে গেল, ঠিক কিনা? আমি এবার একটা নির্দিষ্ট তথ্য, আরও কয়েকটা তথ্য দেবো আপনাদের কাছে। দেখুন, আমি তর্কের খাতিরে ধরে নিলাম 2021-এর বিধানসভা নির্বাচনের সঙ্গে আনন্দবাজার তুলনা করছে 2024-এরই নির্বাচন। 2021-এর তমলুকের 7টা বিধানসভা ছিল। সেই 7টা বিধানসভার মধ্যে 4টে জিতেছিল তৃণমূল, 3টে জিতেছিল বিজেপি। যে 3টে বিজেপি জিতেছিল তার মধ্যে ছিল হলদিয়া, ছিল নন্দীগ্রাম, ছিল ময়না। অশোক দিন্দা, তাপসী মণ্ডল হলদিয়াতে, অশোক দিন্দা ময়নাতে এবং শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে। তারা কত ভোটে জিতেছিলেন 2021-এ বিজেপির প্রার্থী হিসেবে? কেন বাকি 4টা তো তৃণমূল জিতেছিল। আমি এই যে 3টে কেন্দ্রের কথা বলছি, 3টে কেন্দ্রে তাপসী মণ্ডল হলদিয়াতে জিতেছিলেন 15,008 ভোটে। তাপসী মণ্ডল হলদিয়াতে জিতেছিলেন 15,008 ভোটে, তৃণমূলকে হারিয়েছিলেন। ময়নাতে অশোক দিন্দা 1,260 ভোটে জিতেছিলেন, 1,260 ভোট। আর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, জিতেছিলেন 1956 ভোটে, 1956 ভোটে। সব মিলিয়ে যে তিনটে আসন বিজেপি এগিয়েছিল ওই তমলুকের মধ্যে, তার মার্জিন হচ্ছে 18,224, 18,224। এবং গোয়িং ব্যাক টু 2019-এর যে রেজাল্ট, সেই 2019-এর রেজাল্টের প্রেক্ষিতে, মানে আমি বলছি 2021-এ যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে 4টে যে সিটে তৃণমূল এগিয়েছিল আর 3টেতে যে বিজেপি এগিয়েছিল, এটাকে প্লাস মাইনাস করে সম্ভবত 21 ভোটে তৃণমূল কংগ্রেস তমলুকে এগিয়েছিল। বিধানসভার রেজাল্ট ওয়াইজ বলছি, 21 ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। তাহলে এবারে যখন জাস্টিস প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি 77,733 ভোটে জিতলেন, তাহলে 2021-এর বিধানসভা থেকে 77,733 লিড বাড়ালেন। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনি ছেড়ে দিন বিধানসভায় যেটা বিজেপি জিতেছিল যে 3টে আসন, তার টোটাল মার্জিন ছিল কত? 18,224 তৃণমূল থেকে। তাহলে সেটার নিরিখেও তো 77,733 ভোটে জিতেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সেইটাকে আনন্দবাজার হেডলাইন করছে কোনো ক্রমে গড়রক্ষা শুভেন্দুর। আমি বলছি কোন স্তরে নামছেন এরা। আমি আজকে এই প্রতিবেদনটা আর দীর্ঘায়িত করবো না, শুধু আপনাদের কাছে, আপনারা যারা বাংলার বার্তার আমার সম্মানীয় দর্শক, আপনারা নিশ্চিতভাবে আমাদের ডিজিটাল মাধ্যম দেখেন, পোর্টাল দেখেন, বিভিন্ন সংবাদ মাধ্যম দেখেন, ইলেকট্রনিক্স মাধ্যম দেখেন, টিভি দেখেন, সংবাদপত্র তো সকালবেলা চা খাওয়ার সময় দেখেন। সেই সংবাদপত্র যখন একটা খবরকে ডিস্টর্ট করে কোনো ক্রমে গড়রক্ষা করলেন শুভেন্দু অধিকারী এই জাতীয় হেডলাইন দিয়ে, জনমানুষ একটা ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করেন শুভেন্দু কোনো রকমে টিকে আছে। আর সেইখানে 7,25,000 ভোটে জেতা একজন যুবক, যে ভোটটা যে কোনো একটা বাড়ির বাচ্চা ছেলেও জানে জালিয়াতি হয়েছে, যিনি জিতেছেন তার পরিবারের বাচ্চারাও জানেন যে একটা জালিয়াতি করে তিনি জিতেছেন, সেটা নিয়ে আনন্দবাজার হেডলাইন করে না। করেন কোনটা নিয়ে? শুভেন্দু কোনো ক্রমে গড় রক্ষা করলেন, যেখানে 77,000 ভোটে জিতছেন অভিজিৎ গাঙ্গুলি, যেখানে 45,000 ভোটে জিতছেন সৌমেন্দু অধিকারী। গতবারে তৃণমূলের যে প্রার্থী দাঁড়িয়েছেন তার থেকে একজন 2,60,000 মার্জিন তমলুকে বাড়াচ্ছেন, একজন প্রায় 1,50,000 মার্জিন বাড়াচ্ছেন কাঁথিতে। সেটাকেও খাটো করে দেখানো, ছোট করে দেখানো। আমি শেষ করবো এই প্রতিবেদন, আমার সেই কথাটা বলতে ভীষণ ইচ্ছে করে, জানেন তো। আপনার মনে আছে 2012-13 সালে সম্ভবত যখন পার্ক স্ট্রিটে ধর্ষণকাণ্ড হলো, সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ছোট ঘটনা, সামান্য ঘটনা। হাঁসকালিতে যে মেয়েটি যখন রেপ্ট হয়ে মারা গিয়েছেন, ছোট ঘটনা, প্রেম অ্যাফেয়ার্স হয়েছিল, কিছু হলেই ছোট ঘটনা। কালনার একটি বোধহয় বর্ধমানের একটি ঘটনা ঘটেছিল, সেখানে ওই ছোটো ঘটনা, সাজানো ঘটনা।
এই ছোট ঘটনা সাজানো ঘটনার কনসেপ্টটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং এটা তার নিজস্ব একান্ত, এবং তিনি পেটেন্টও নিয়ে রেখেছেন, অর্থাৎ তার স্বত্বাধিকারী। এটা আমি আপনি বললে লোকে খাবে না। ছোটো ঘটনা সাজানো ঘটনা বললেই দিদির কথা মনে পড়বে। আনন্দবাজার পত্রিকা এখন শুধু কালীঘাটকে তেল মারার জন্য আগামী দিনগুলোতে নবান্ন থেকে ঠিকঠাক যাতে বিজ্ঞাপনটা আসে এবং অন্যান্য উপঢৌকন পাওয়ার জন্য কতটা স্তরে নিচেকে নামিয়েছে সেটা আমি প্রমাণ হিসেবে আপনাদের কাছে পেশ করলাম। আমি তো তথ্য দিয়ে পেশ করলাম, যদি ভুল বলে থাকি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। কিন্তু আমি আনন্দবাজার ঈশানী দত্ত রায়, আপনি সম্পাদিকা, আপনাকে খুব ভালোভাবে চিনি, আপনাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, কিন্তু সাংবাদিকতার মান নামাচ্ছেন নামান, কোনো অসুবিধা নেই। তেল মারার জন্য যা যা হেডলাইন করার করুন আগামী দিন, প্রত্যেকটা হেডলাইনের দিকে আমাদের তীক্ষ্ণ নজর থাকবে। আমরা কিন্তু তেল মারা সাংবাদিকতা করব না, আমরা সাংবাদিক নই। আমরা পরিষ্কার যা দেখি তাই বলি, এবং বলি মানুষ আমাদের কথা শুনে দেখে। এবং এই আনন্দবাজারকে চিনিয়ে দেওয়ার কাজটা আজকে করলাম, এবং আবার করলে আবার করবো। যেমন অনিন্দ্য জানা, যিনি স্পেনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দৌড়েছিলেন, যিনি ফিরতি পথে বোধহয় দুবাই একসঙ্গে গান ধরেছিলেন, তিনি কিন্তু খুব স্টাইলে দিদি ভজনা শুরু করে দিয়েছেন। সেটা তো আপনারা জানেন, দেখেছেন। আমি তাকে নিয়ে অন্যদিন প্রতিবেদন করব, কিন্তু আজকের এই প্রতিবেদনে শুধু আনন্দবাজারকে চিনিয়ে দেওয়া নয়, মানে সংবাদ মাধ্যম এবার কিন্তু তেল মারা ঢোল হিসেবে চালু হয়েছে, কাজ শুরু করে দিল। কারণ দেখেছেন দিদির হাতে 29টা বিধায়ক, মানে সাংসদ, ফলে এখন ওদের তেলটা মারা ভীষণ দরকার। এবং এই তেলটা এই চতুর্থ পর্বের নির্বাচনের পর থেকেই শুরু হয়েছিল, এবং সেটা একটা পর্যায়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে যেদিনকে জনাদেশ পাচ্ছেন, মানে হয়তো ইনকমপ্লিট জনাদেশ পাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী মোটামুটি ভারতবর্ষের মানুষ জানতে পেরেছে। সেদিনকে সুমিত মিত্রকে দিয়ে লেখানো হচ্ছেন, তিনি হচ্ছেন আধুনিক ভারতের, বর্তমান ভারতের জার্মানির হিটলার। এরাই আসলে মানুষের শত্রু। হতে পারে মোদিজিকে গালিগালাজ করুন, কোনো অসুবিধা নেই, সমালোচনা করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই ভাষা হতে পারে? আপনি বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলছেন, আনন্দবাজারও সেই ভাষায় কথা বলছেন। নরেন্দ্র মোদী হচ্ছেন জার্মানির হিটলার, অর্থাৎ ভারতবর্ষের হিটলার। লিখছেন কে? সুমিত মিত্র। আর ঈশানী দত্তরা এটা হেডলাইন করছেন। কোনো ক্রমে গড় রক্ষা হচ্ছে শুভেন্দুর। আহারে, করুণা হয়, বিশ্বাস করুন। 3 দশক চাকরি করেছি এই প্রতিষ্ঠানে, লজ্জা হয়। এই বাড়িটার সামনে দিয়ে গেলেও ভেতরে আর ঢুকতে ইচ্ছে করে না, তার কারণ এই সাংবাদিকতা করে শুধু বাংলাকে মমতাও যতটা নিচে নামাচ্ছেন, আনন্দবাজার পত্রিকা আপনারা আরও বেশি করে নিচে নামাচ্ছেন। চিনিয়ে দেওয়ার দায়িত্ব একজন সাধারণ পাঠক হিসেবে সেই দায়িত্বটাই পালন করলাম, এবং অবশ্যই আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে লিখবেন।